হাই, আমি মোহাম্মদ দিলাওয়ার আনসারি দ্য ডিজিটাল ইউনিভার্সিটিতে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের দশম শ্রেণীর যে প্রথম চ্যাপ্টারটি ছিল বা আছে সিলেবাসের মধ্যে, সেটি হচ্ছে বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এই বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপের যে প্রথম পরিচ্ছদ, বিশেষ করে নদীর বিভিন্ন কাজ দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এই পরিচ্ছদের এখানে রয়েছে তোমার বিশেষ করে দুইটি আমাদেরকে লক্ষ্য করতে হবে: নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ এবং ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। এখানে নদীর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ প্রথমত আমরা যদি দেখতে যাই, এই পরিচ্ছদে যে প্রথম কথাটি আসবে বহির্জাত প্রক্রিয়া। তোমরা বহির্জাত প্রক্রিয়া বলতে কি বোঝো সেটা প্রথমত তোমাদেরকে বলতে হবে। কিন্তু এই বহির্জাত প্রক্রিয়া যদি আমরা বলি, তবে আমাদেরকে বলতে হবে বা তোমাদেরকে বিশেষ করে জানতে হবে যে নদী বলো না কেন, হিমবাহ, বায়ু প্রবাহ এবং তোমার সমুদ্র স্রোত, এই সমস্ত প্রক্রিয়া যখন একত্রে কি করবে, বিভিন্ন ভূমিরূপে অর্থাৎ এই ভূপ্রকৃতিকে কি করবে, ক্রিয়া করে থাকবে। মানে বিশেষ করে বাইরের ভূপৃষ্ঠের বাইরের দিকে ক্রিয়া করে থেকে ভূমিরূপের যে পরিবর্তন ঘটায়, এই পরিবর্তন ঘটার প্রক্রিয়াগুলিকে আমরা বলবো বহির্জাত প্রক্রিয়া। মানে আমরা বুঝতেই পারছি বহির্জাত মানে কি, বাইরের, বহির মানে হচ্ছে বাইরের, জাত মানে হচ্ছে সেই সমূহ, এবং এই প্রক্রিয়াগুলি ভূমিরূপের বিশেষ করে বাইরের দিকে যে পরিবর্তন ঘটায় তাকে আমরা বলবো যে বহির্জাত প্রক্রিয়া। তো আমি কি বললাম তোমাদেরকে, যে নদী এবং সমুদ্র স্রোত, তারপরে বায়ুপ্রবাহ এবং হিমবাহ, এর দ্বারা কি হচ্ছে, এই সমস্ত প্রক্রিয়া ভূমিরূপের বহিরের মানে বাইরের, বহির মানে হচ্ছে বাইরের দিকের যে পরিবর্তন ঘটায়, এই পরিবর্তন ঘটাকেই বলা হয় বহির্জাত প্রক্রিয়া। এই বহির্জাত প্রক্রিয়া আমরা দেখেছি যে অবরোহণ আর 2 নম্বর রয়েছে আরোহণ। অবরোহণটা কি, যে প্রক্রিয়ার দ্বারা ভূমিরূপের বিশেষ করে উঁচু স্থানগুলিকে, যে প্রক্রিয়ার দ্বারা বা যে সমস্ত প্রক্রিয়ার দ্বারা ভূমিরূপের উঁচু স্থানগুলি, কোন কোন প্রক্রিয়া এখানে তুমি বলতে পারো, আবহবিকার, পুঞ্জিক ক্ষয়, আর একটা রয়েছে ক্ষয়ীভবন। এই সমস্ত প্রক্রিয়ার দ্বারা যখন ভূমিরূপের উচ্চতাকে হ্রাস করে, কি বললাম, যে সমস্ত প্রক্রিয়ার দ্বারা যখন ভূমিরূপের উচ্চতা বা উঁচু ভূমিগুলির উচ্চতাকে ক্ষয় করে উচ্চতাকে হ্রাস করে, সেই প্রক্রিয়াকে আমরা বলবো যে অবরোহণ। আরোহণ প্রক্রিয়া ঠিক কার বিপরীত? অবরোহণ প্রক্রিয়ার বিপরীত। বিপরীত বলতে এখানে যে আরোহণ প্রক্রিয়া হচ্ছে যেই সমস্ত প্রক্রিয়ায় কি রয়েছে, নদী, বায়ু, হিমবাহ প্রভৃতির দ্বারা কি হচ্ছে, বাহিত মানে বহন করে নিয়ে এসে একত্রে সঞ্চিত করে, এর ফলে কি হয়, ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি করে। এই প্রক্রিয়াকে আমরা বলবো যে আরোহণ প্রক্রিয়া। তোমরা বুঝতেই পারছো যে আরোহণ প্রক্রিয়া হচ্ছে উচ্চতা বৃদ্ধি করে, অবরোহণ হচ্ছে উচ্চতাটাকে হ্রাস করে। তবে তোমাদেরকে এখানে অবরোহণ আরোহণের যদি পার্থক্য আসে, তাহলে তোমাদেরকে প্রথমত বলতে হবে যে আরোহণ প্রথম যেটা পার্থক্য হচ্ছে, প্রধান পার্থক্য, সেটা হচ্ছে অবরোহণ হচ্ছে উঁচু ভূমিকে কি করে, ক্ষয় করে সেটাকে হ্রাস করে, উচ্চতা হ্রাস করে। কিন্তু আরোহণ হচ্ছে কি, যে সম্পূর্ণ পদার্থ সমূহ সঞ্চিত হয়ে উচ্চতা বৃদ্ধি করে। তবে আমরা জানলাম এখানে বহির্জাত প্রক্রিয়ার কাকে বলে এবং অবরোহণ প্রক্রিয়া কাকে বলে, আরোহণ প্রক্রিয়া কাকে বলে। এবার আমাদের যে পাঠে রয়েছে প্রথম পরিচ্ছদের নদীর বিভিন্ন কাজ দ্বারা সৃষ্ট প্রক্রিয়া, তবে আমরা বুঝতে পারলাম যে আরোহণ প্রক্রিয়া, বিশেষ করে আরোহণ প্রক্রিয়াটা কি, সেখানে বুঝতে পারলাম বায়ু, নদী, হিমবাহের দ্বারা বা হিমবাহ বাহিত দ্বারা বা প্রভৃতি শক্তির দ্বারা এক জায়গায় সঞ্চিত হয়ে বা পদার্থগুলিকে নিয়ে এসে সঞ্চিত করে উচ্চতাকে বৃদ্ধি করে, একে আমরা বলবো আরোহণ প্রক্রিয়া। তবে আরোহণ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের যে পরিচ্ছদগুলি রয়েছে, সেই পরিচ্ছদগুলি আমাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করতে হবে। চলো আমরা দেখে নিই কি কি পরিচ্ছদ রয়েছে। তোমাদের যেটি প্রথম পরিচ্ছদ রয়েছে যে নদীর বিভিন্ন কাজ দ্বারা সৃষ্ট ভূমিরূপ। তবে আমাদেরকে বিশেষ করে মানে তোমাদের জানতে হবে যে নদী কি। প্রথমত যদি নদী কি নাই জানো, তবে তার ব্যাপারে কি করে পড়বে বা তার সম্পর্কে বিস্তারিত আলোচনা কিভাবে করবে।
তাহলে নদীটা কি? তোমরা জানো অবশ্যই যে আমাদের পর্বতের বা উঁচুভূমি অঞ্চলের বা পাহাড়ের শিখরে কি হয়, যে তুষার জমে থাকে বা হিমবাহ জমে থাকে। সেই হিমবাহ গলিত জলধারা বা বৃষ্টির জলধারা যখন সেই উঁচুভূমির ঢাল অনুসরণ করে কি করবে, মোহনা উৎস থেকে মোহনা পর্যন্ত প্রবাহিত হবে একটি নির্দিষ্ট খাতের মাধ্যমে। সেই স্বাভাবিক জলধারাকে আমরা বলবো নদী। তবে বুঝতে পারছি যে বিশেষ করে আমরা লক্ষ্য করি যে পার্বত্য অঞ্চলে পর্বতের ওপরে যে হিমবাহ রয়েছে, সেই হিমবাহ কি রয়েছে, গলিত হয়ে জলধারা বিভিন্ন নালার আকারে কি হয়েছে, একত্রিত মিলিত হয়ে যখন একটি বড় জলাধার বা বিশেষ করে কি বলবো জলাধার সৃষ্টি করে, সেই জলধারা আকারে নেমে আসে ভূমির ঢাল অনুসরণ করে। ভূমির ঢাল যেই দিকে যায় সেই দিকেই কি হচ্ছে, জলগুলো গড়িয়ে পড়ে বা নেমে আসে। এবং আরেকটিও বলতে পারি, প্রচুর বৃষ্টিপাত হলো এবং বৃষ্টিপাতের ফলে যে ঢালের উচ্চতার ভিত্তিতে কি হয়েছে, সম্পূর্ণ সেই জলধারগুলো নেমে আসে এবং নেমে এসে যখন উৎস থেকে মোহনা পর্যন্ত একটি নির্দিষ্ট খাতের মধ্য দিয়ে প্রবাহিত হয়। এই নির্দিষ্ট খাতের মধ্য দিয়ে প্রবাহিত জলধারাকে আমরা বলবো নদী। তোমাদের যে সিলেবাসে রয়েছে শাখা নদী, আমরা জানি যে শাখা নদী তোমরা পড়েছো, বিশেষ করে বুঝতেও পারছো যে শাখা বলতে কি বোঝো। তবে এখানে শাখা নদী রয়েছে, তোমরা বাল্যকাল থেকে বা ছোট থেকে পড়ে আসছো জীবন বিজ্ঞানে যে শাখা নদীটা কি। তবে আমি আবার বলে দিই যে বিশেষ করে প্রধান নদী যখন উৎস থেকে মোহনার পথে প্রবাহিত হয়, সেই প্রবাহিত পথে যখন কি হয়, প্রধান নদী থেকে বিচ্ছিন্ন হয়ে ছোট ছোট শাখা আকারে বেরিয়ে পড়ে বা জলধারা আকারে বেরিয়ে পড়ে, সেই নদীকে আমরা কি বলবো, শাখা নদী। তোমাদের বলে দিই, প্রধান নদী ধরো উৎস থেকে মোহনা পর্যন্ত প্রবাহিত হচ্ছে, তখন এবার কি হচ্ছে, ছোট ছোট জলধারা আকারে কি করছে, বেরিয়ে পড়ছে, প্রধান নদী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে, সেই নদীকে আমরা বলে থাকি শাখা নদী। এবং উপনদীটা কি, তার বিপরীত, যে প্রধান নদী যখন উৎস থেকে মোহনা পর্যন্ত প্রবাহিত হওয়ার সময় তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে যখন কোনো নদী বা জলধারা এসে মিলিত হয়, প্রধান নদীতে মিলিত হয়, সেই নদীকে আমরা কি বলবো, উপনদী। তবে তোমরা বুঝতেই পারছো যে উপনদী শাখা নদী দুটি বিপরীত। শাখা নদী হচ্ছে প্রধান নদী থেকে বেরিয়ে যায়, আর উপনদী হচ্ছে যে প্রধান নদীতে এসে মিলিত হয়, তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে এসে মিলিত হয়। বুঝতে পারলে? তবে এখানে তোমাদের যে নদী অববাহিকা ও জলবিভাজিকা কি, তো নদী অববাহিকা বলতে তোমরা কি বোঝো সেটি প্রথমত আগে ক্লিয়ার করতে হবে, তারপরে জলবিভাজিকা। আমরা বুঝতে পারছি নদী অববাহিকা কি, এটা আমাদেরকে বলতে হবে যে একটি নদী বা প্রধান নদী ও তার শাখা এবং উপনদী যখন যে অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয় বা বিস্তৃত হয়, বা যে অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হয়, উৎস থেকে মোহনা পর্যন্ত এই বিস্তৃত অঞ্চলে প্রবাহিত হওয়াকে আমরা বলবো, বা সেই অঞ্চলটিকে বলবো যে বিশেষ করে নদী অববাহিকা। আবার বলি তোমাদেরকে যে একটি নদী বা একটি প্রধান নদী এবং তার শাখা এবং উপনদীগুলি উৎস থেকে মোহনা পর্যন্ত যে অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়, সেই অঞ্চলকে আমরা বলবো নদী অববাহিকা। তবে আমি তোমাদেরকে একটি উদাহরণ দিতে পারি যে বিশেষ করে আমাদের ভাগীরথী নদী বা বলতে পারো তোমরা গঙ্গা নদী, এই গঙ্গা নদী উৎস থেকে মোহনা পর্যন্ত যে অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, সেই বিস্তীর্ণ অঞ্চলকে আমরা কি বলবো, নদী অববাহিকা। এই নদী অববাহিকা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে হয় কিন্তু। এবং আরেকটি রয়েছে জলবিভাজিকা। আমরা বুঝতেই পারছি যে জলকে বিভাজন মানে পাশাপাশি যখন দুটি নদী অবস্থান করে বা অবস্থিত, কিন্তু এই দুটি নদীকে কোনো উঁচু ভূমি দ্বারা বিচ্ছিন্ন করে বা বিভক্ত করে দেয় বা বিভাজন করে, তাকে আমরা কি বলবো, জলবিভাজিকা।
আমি তোমাদের বলে দিই যে উঁচু ভূমি, ধরো এই একটা নদী প্রবাহিত হচ্ছে আর এখানে একটা নদী প্রবাহিত হচ্ছে, কিন্তু এখানে রয়েছে কি তোমাদের একটা উঁচু ভূমি, অর্থাৎ পাহাড় পর্বত, এটা হতেই পারে। তো এখানে কি রয়েছে, ভূমির ঢাল অনুসরণ করে দুটি নদী প্রবাহিত হচ্ছে, কিন্তু এই দুটি নদীকে বিচ্ছিন্ন করেছে একটি কোনো উঁচু ভূমি বা পাহাড় বা পর্বত বা মালভূমি। এই পাহাড় বা পর্বত বা উঁচু ভূমির দ্বারা বিচ্ছিন্ন হওয়াকেই বলবো আমরা জলবিভাজিকা, মানে বিভাজন করে দিয়েছে দুটি পার্টিশন। অর্থাৎ যেমন আমাদের ভারতবর্ষ এবং পাকিস্তানকে বিভক্ত করেছে একটি নির্দিষ্ট সীমারেখা, সেই রকম এই দুটি নদীকে বিভক্ত করেছে একটি উঁচু ভূমি। তবে বুঝতে পারলে? ব্যাস। এরপরে তোমাদের আর একটি পার্ট রয়েছে আদর্শ নদী। আমরা জানি আদর্শ নদী কাকে বলে, যে আদর্শ নদী হচ্ছে যেই সমস্ত নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত তিনটি গতিপথে প্রবাহিত হয় বা তিনটি প্রবাহে প্রবাহিত হয়, তাকে আমরা বলবো আদর্শ নদী। তিনটি প্রবাহ কি কি? উচ্চ গতি বা উচ্চ প্রবাহ বা পার্বত্য প্রবাহ, মধ্যগতি বা মধ্য প্রবাহ, নিম্ন গতি বা নিম্ন প্রবাহ। এখানে বিশেষ করে উচ্চ, মধ্য, নিম্ন এই তিনটি গতি যে নদীর গতিপথে লক্ষ্য করা যায় তাকে আমরা আদর্শ নদী বলে থাকি। কিন্তু ভারতবর্ষের একমাত্র আদর্শ নদীর নাম তোমরা বলতে পারো? সেই ভারতবর্ষের বা আমাদের ভারতবর্ষের আদর্শ নদী হচ্ছে গঙ্গা। কারণ গঙ্গা যখন উৎস বা উৎপত্তি স্থল থেকে মোহনা পর্যন্ত প্রবাহিত হয়, তিনটি গতি সুস্পষ্ট লক্ষ্য করা যায়, তাই আদর্শ নদী গঙ্গাকেও বলা হয়। তাহলে তোমাদের যদি কোশ্চেন আসে যে গঙ্গাকে আদর্শ নদী বলা হয় কেন, তবে তোমরা কি বলবে? আমি যেটা বললাম অ্যান্সারটা সেভাবে তোমরা লিখে নেবে বা বলে দেবে। কি বলবে আবার বলে দিচ্ছি, গঙ্গা নদীর গতিপথ, অর্থাৎ গঙ্গা নদী উৎস থেকে মোহনা পর্যন্ত উচ্চ, মধ্য এবং নিম্ন এই তিনটি গতি লক্ষ্য করা যায়, তাই গঙ্গা নদীকে কি বলে? আদর্শ নদী বলে। আমি তার আগেই বললাম যে আদর্শ নদী বিশেষ করে তিনটি গতিপথ লক্ষ্য করা যায় যে নদীতে, তাকে আমরা বলবো আদর্শ নদী। ব্যাস। তোমাদের যে পাঠে রয়েছে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, এই পয়েন্টটাতে বুঝতে পারছি যে নদী উৎস থেকে মোহনা প্রবাহিত হওয়ার সময় তিনটি কাজ করে থাকে। এক হচ্ছে ক্ষয়, দুই বহন, তিন সঞ্চয়। তাহলে এখানে ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ আমি এখানে চারটা উল্লেখ করেছি। এই চারটার মধ্যে প্রথমত তোমাদের পরীক্ষাতে পড়ে যে কোনো তিনটি বা দুইটি চিত্র সহ ভূমিরূপ বর্ণনা করো, কিন্তু আমি এখানে তোমাদের চারটা করলাম, বেসিক্যালি করতে গেলাম না। এখানে তোমাদের প্রথম পার্টটি রয়েছে যে গিরিখাত। আমরা বলে থাকি প্রথমত শুষ্ক অঞ্চলের ক্যানিয়নকে গিরিখাত বলে, কিন্তু গিরিখাতে কি হয়, নদী পার্বত্য অঞ্চলে প্রবাহিত হওয়ার সময় পার্শ্বক্ষয় অধিক করে কি করে দেয়, উপরিভাগ চওড়া করে দেয় এবং নিম্ন ক্ষয়টা খুব কম করে সংকীর্ণ করে। এই ক্ষয়কার্যের ফলে ইংরেজি অক্ষর অর্থাৎ ভি অক্ষরের মতো হয়। এই ভি অক্ষরের ভূমিরূপকে আমরা বলবো গিরিখাত। এই গিরিখাত তাহলে বুঝতে পারছো যে ইয়াং সিকিয়াং, অর্থাৎ এখানে ইয়াং সিকিয়াং নদীর কি বলছে, ইচাং গিরিখাত হচ্ছে উল্লেখযোগ্য। তাহলে যেমন করে তোমরা উদাহরণ দিবে ইয়াং সিকিয়াং নদীর ইচাং গিরিখাত হচ্ছে উল্লেখযোগ্য বা প্রকৃষ্ট উদাহরণ। এবং আরেকটি রয়েছে তোমাদের যে ক্যানিয়ন। এই ক্যানিয়নটা কি? তাহলে ক্যানিয়নটা বলতে গেলে নদী যখন দীর্ঘ পথ ধরে পার্বত্য অঞ্চলের ওপর দিয়ে বা বৃষ্টিহীন পার্বত্য অঞ্চলে বা মরু অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়, তখন নদীর জলের স্বল্পতার জন্য, নদীর জল যখন মরু অঞ্চল অর্থাৎ শুষ্ক অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হয় তখন নদীর জলটা কম থাকে, তার ফলে পার্শ্বক্ষয় কম করে নিম্নক্ষয়টা অধিক হয়। এই পার্শ্বক্ষয় কম করে নিম্নক্ষয় অধিক হওয়ার ফলে যে ভূমিরূপটি গড়ে ওঠে সেটি ইংরেজি আই অক্ষরের মতো হয়ে থাকে। এই ইংরেজি আই অক্ষরের মতো হয়ে থাকে এই ভূমিরূপকে আমরা কি বলবো বিশেষ করে, যে ক্যানিয়ন। তবে বুঝতে পারলে ক্যানিয়নটা কি? পার্শ্বক্ষয় খুব কম করে এবং নিম্নক্ষয়টা অধিক করে। 3 নম্বর পয়েন্ট রয়েছে জলপ্রপাত। জলপ্রপাত পার্বত্য প্রবাহের নদীর গতিপথে
কোমল এবং কঠিন শিলা আড়াআড়িভাবে অবস্থান করে, কিন্তু কোমল শিলার ওপরে এই কঠিন শিলা অবস্থান করায় কঠিন শিলা খুব ধীর গতিতে ক্ষয়প্রাপ্ত হয়। এই ক্ষয়প্রাপ্ত হয়ে কোমল শিলাকে উন্মুক্ত করে দেয়। এই কোমল শিলা দ্রুত হারে ক্ষয়প্রাপ্ত হয়ে খাড়া ঢালের সৃষ্টি করে। এই খাড়া ঢালের সৃষ্টি করে নদী এই খাড়া ঢাল বেয়ে হঠাৎ করে নিচের দিকে দ্রুত গতিতে পতিত হয়। এই পতিত হওয়ার ফলে যে ভূমিরূপের সৃষ্টি করে তাকে আমরা বলবো জলপ্রপাত। এই জলপ্রপাতের যদি উদাহরণ বলি তবে দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলার অ্যাঞ্জেল বা ভারতের যোগ, পটহোল বা মন্থকূপ। যে পটহোল বা মন্থকূপ কি? তবে প্রথমত প্রবল স্রোতের সঙ্গে পার্বত্য অঞ্চল থেকে নদী বয়ে নিয়ে আসে বড় বড় শিলাখণ্ড। এই শিলাখণ্ড যখন নদীর খাদ দিয়ে প্রবাহিত হয় তখন নদীর বুকে কি করে, এই শিলাখণ্ডগুলি ছোট ছোট গর্ত বা মাঝারি ধরনের গর্তের অবঘর্ষের ফলে সৃষ্টি করে। এই গর্তগুলিকে পটহোল বা মন্থকূপ বলে।